প্রিয় দর্শক, আমার চ্যানেল দেখার জন্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমি প্রফেসর ডক্টর শরীফ হোসাইন, জাপান থেকে বায়োটেকনোলজিতে পিএইচডি করি। প্রায় 21 বছর দেশের বাইরে অর্থাৎ বিদেশে 3টা ইউনিভার্সিটিতে সৌদি আরব, মালয়েশিয়া ও জাপানে শিক্ষকতা ও গবেষণা কাজ করি। আমি টোটাল 210টা গবেষণা পেপার পাবলিশ করি ইন্টারন্যাশনাল জার্নাল। অনেক পিএইচডি, এমএস ও আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, প্রজেক্ট স্টুডেন্ট সুপারভাইজ করি। আমার সবগুলো গবেষণা পেপার দেশের বাইরে বিদেশি জার্নালে পাবলিশ হয়েছে ইংলিশে। তাই দেশের মানুষ অর্থাৎ বাংলাদেশিরা কীভাবে নতুন নতুন তথ্য পেয়ে থাকে এই চিন্তা ভাবনা করে বাংলায় আমার গবেষণার ভিডিও দিতে চিন্তা করলাম। তাই আমরা যেসব গবেষণাগুলো করেছি এবং ওয়ার্ল্ডে কী ধরনের গবেষণা কারেন্টলি হচ্ছে বায়োটেকনোলজি ফিল্ডে, তার তথ্য জানার জন্য বাংলা ভিডিওটি কয়েকটা ভিডিও দিতে থাকব। এই ভিডিওটা ইংলিশেও দেওয়া হয়েছে আমার চ্যানেলে। বিশেষ করে যারা স্টুডেন্ট পরবর্তী সময়ে বিদেশে উচ্চশিক্ষা এমএস পিএইচডি করার জন্য যাবে এবং বায়োটেকনোলজি ফিল্ডে কী গবেষণা করবে, তাদের জন্য এই চ্যানেলটা খুবই উপকারী হবে। সদস্য হওয়া আমি মোস্ট ইম্পর্টেন্ট মনে করি, কেননা এখন ভালো ইউনিভার্সিটিগুলো অর্থাৎ হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো চায় গবেষণা ভিত্তিক শিক্ষা অর্থাৎ রিসার্চ বেসড এডুকেশন অ্যান্ড নতুন নতুন টেকনোলজি বেসড টিচিং। হ্যাঁ, তাই আমাদের এদিকে এগোতে হবে। তাই আমি এখন কিছু ডেসক্রিপশন করছি অর্থাৎ বর্ণনা করছি গবেষণার ব্যাকগ্রাউন্ড অর্থাৎ সিগনিফিক্যান্ট। আমাদের দেশে অনেক ওয়েস্ট প্রোডাক্ট আমরা দেখতেছি যে এখানে সেখানে দেখা যায়, যা পরিবেশ নষ্ট করে। এগুলো কাজে লাগিয়ে আমরা অনেক বায়ো ম্যাটেরিয়ালস, বায়ো এনার্জি এবং ন্যাচারাল বায়ো প্রোডাক্ট, অর্গানিক ম্যাটেরিয়ালস তৈরি করতে পারি, যা বিদেশে হচ্ছে আমরা দেখতেছি। এটা আমাদের দেশে অসম্ভব। আমাদের দেশে বিশেষ করে ফসল ওঠার পরে বা হারভেস্টিংয়ের পরে যে ফাইবার ক্রপসগুলো আছে, ফাইবার ক্রপস, লিভস ম্যাটেরিয়ালস, যা ভুট্টা, তারপরে গম, যেটা হুইট, মাস্টার্ড, সরিষা, এই ধরনের যত ফিল্ড ক্রপসগুলো আছে যেগুলা বলে ফাইবার বিয়ারিং ক্রপস এবং সেলুলোজ বিয়ারিং অর্থাৎ সেলুলোজ বেসড পাতা, এইসব পাতাগুলো দিয়ে আমরা এগুলো করতে পারি। এগুলো জানার জন্য আমাদের অ্যাটলিস্ট অ্যাগ্রোবায়োলজিক্যাল নলেজ লাগবে, বায়োকেমিস্ট্রি নলেজ এবং কেমিস্ট্রি নলেজ, যা আমরা দেখতেছি যে বায়োটেকনোলজি কোর্স আছে, এই কোর্সে আমরা এগুলো পড়ে থাকি। এবং বিভিন্ন টেস্টের জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং রিলেটেড কিছু টেস্ট আছে, ওগুলো আমরা যখন রিসার্চ শুরু করব তখন ইঞ্জিনিয়ারিং যারা আমাদের কলিগ আছে বা সায়েন্টিস্ট আছে তাদের সাথে যোগাযোগ করে এগুলো করে নিব। এই প্রজেক্টটা আমরা হাইল ইউনিভার্সিটি অর্থাৎ সৌদি আরবে আমরা শুরু করি। আমরা সৌদি ইউনিভার্সিটি অর্থাৎ গভর্নমেন্ট আমাদেরকে 15 লাখ টাকা দেয় বাংলাদেশি টাকা। পরে আমরা প্রজেক্টটা সাকসেসফুলি কমপ্লিট করি এবং এটা একটা সম্পূর্ণ নতুন প্রজেক্ট। ওয়ার্ল্ডে আমরা এই ফার্স্ট টাইম এই জিনিসটা আবিষ্কার করেছি যে কলার খোসা বা ফাইবার থেকে গাড়ির সেলুলোজ বাম্পার আবিষ্কার। তো এই ম্যাটেরিয়ালসটা যে এটা যে হয়, এটি আমরা প্রথম এরকম প্রুভ করলাম। তাই প্যাটেন্ট হওয়ার জন্য আমরা আমাদের ইউকে যে প্যাটেন্ট অফিস আছে ওখানে আমরা অ্যাকসেপ্ট হয়েছে, কিন্তু হাইল ইউনিভার্সিটি বিশেষ করে লয়ারের ফি, যেটা লয়ার একটা ফি লাগে আর তারপরে রেজিস্ট্রেশন ফি লাগে, এবারে প্রায় আমাদের বাংলাদেশি টাকা প্রায় 10 লাখ টাকা লাগে। তো এটা দিতে প্রসেসিংটা আমাদের দেরি হওয়াতে আমাদের প্রসেস অনেক দেরি হয়ে গেছে। তাই আমরা দেরি না করে এটা আমেরিকান জার্নালে এবং ইউরোপিয়ান জার্নালে আমরা পাবলিশ করি।
তো এই হলো আহ, মূল যেগুলো আমাদের রিসার্চের যে একটা ব্যাকগ্রাউন্ড। সো এখন আমরা শুরু করি। এক হলো টাইটেল, যেটা টপিক হলো কলার খোসা বা ফাইবার থেকে গাড়ির সেলুলোজ বাম্পার আবিষ্কার। আমরা এখানে দেখতেছি যে কলার খোসা, ফাইবার, তারপরে সেরকম সেলুলোজ বাম্পার। এখন দেখি কিভাবে করছি, উপকরণ এবং পদ্ধতি, নমুনা সংগ্রহ এবং প্রস্তুতি। স্থানীয় বাগান, হাইল শহর বলে, সৌদি আরব থেকে আমরা এরকম 10 কেজি বর্জ্য কলা পাতা, মানে কলা পাতা আমরা সংগ্রহ করি, বা কলার খোসা, এবং পাতা থেকেও হবে। আমরা মেনলি খোসা ব্যবহার করেছি, কলার পাতা, কলার ফাইবার, যেটা গাছ, যেটা কলা গাছ, যেটা আমরা দেখি, এটা কলা গাছটা থেকেও হবে। তো পরে আমরা এনে ধুয়ে খোসা সরানো হয়েছিল, তারপরে একটা ব্লেন্ডারে মিশ্রিত করা হয়েছিল। মিশ্রণের পরে এটি আবার মটর এবং পেস্টেল দ্বারা সূক্ষ্মভাবে মিক্স করা হয়েছিল। তারপর এটা আমরা বিকারে রেখে দিই। পিএইচ নির্ণয় করি। পিএইচ আমরা বা বৈজ্ঞানিক পিএইচ মিটার আছে, ওটাতে আমরা পিএইচ পরীক্ষা করি, কারণ এটা অ্যালকালাইন কিনা নাকি এটা অ্যাসিডিক, এটা টেস্ট করার জন্য। তারপরে সেলুলোজ আমরা এরকম নির্ধারণ করি ডাইনাইট্রোসালিসালিক অ্যাসিড পদ্ধতি, ডিএনএস পদ্ধতিতে আমরা সেলুলোজকে নির্ধারণ করি। কেননা কত পার্সেন্ট সেলুলোজ আছে, সাধারণত এটা 70%, 80% সেলুলোজ থাকে। তো এটা দেখার জন্য যে সেলুলোজ কত পার্সেন্ট আছে, তো এই জন্য আমরা সেলুলোজ টেস্ট করা হয়। নমুনা ফারেনাইসিস করা হয়, অর্থাৎ যে স্যাম্পলটাকে আমরা পুরা একদম 150 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপ দিই, হিট দিলে স্যাম্পলটা একদম পেস্ট হয়ে যায়। গরম ইয়াতে পেস্ট হয়ে যায়। গরম করার পরে তরল পেস্টকে আবার নমুনাটি শীতল করা হয়। তো এই পেস্ট হওয়ার আগে, মানে পুরা যখন পেস্ট হয়ে যায়, পেস্ট হওয়ার পর আমরা কী পদ্ধতি ব্যবহার করছি ওরা দেখাচ্ছি। তো আমরা এখানে দেখি চিত্র 1-এ বর্জ্য কলার খোসা, সেলুলোজ কাটা, অর্থাৎ বি হলো মিশ্রিত খোসার পেস্ট। এই যে পুরা খোসাগুলোকে ভালো করে ব্যান্ড করার পরে একদম পুরা পেস্টের মতো হয়ে যায়। তারপর আমরা দেখি কী করলাম, পেস্টটা আমরা উত্তপ্ত করলাম প্রেশার কুকারে উত্তপ্ত, তখন আমরা পেস্টকে 150 ডিগ্রি সেন্টিগ্রেডে, তারপরে তো তরল হয়ে যায়, একদম পানির মতো হয়ে যায়। আবার যখন হইতে পানিগুলো শেষ হয়ে যায়, তখন ঠান্ডা করলে আবার দেখা যায় পেস্ট, এরকম সলিড কিছু পেস্ট হয়। তো এই পদ্ধতিগুলো আমরা করেছি। তারপরে আমরা অ্যাসিড দিছি, হাইড্রোলাইসিস যেটা বলে, 8 ঘন্টা ধরে ন্যানো আকারে, ন্যানো সাইজ করার জন্য, মাইক্রো থেকে ন্যানো তৈরি করার জন্য আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভিতরে এটাকে রেখে দিই। 8 ঘন্টা পরে দেখি যে আমাদের পুরা একদম কণা হয়ে গেছে, পাউডারের মতো হয়ে গেছে আমাদের। তারপরে ন্যানো পার্টিকেল তৈরি করি, তারপরে স্ক্যানিং করে এটা নির্ণয় করি। প্লাস্টিলাইজার এবং রাসায়নিক মিশ্রণ, এর সাথে আমরা কী দিয়েছি, এর সাথে আমরা প্লাস্টিলাইজার যেটা দ্বারা এটাকে খুব শক্ত হয়, যেমন ক্লোরিনযুক্ত প্যারাফিন, তরল প্লাস্টিলাইজার, অ্যাসিটিক অ্যাসিড, তারপরে আমরা দিচ্ছি পলিভিনাইল ক্লোরাইড, সেলুলোজ, স্টার্চ পাউডার, এগুলো যোগ করতে হয়। তারপরে ফিল্ম গঠনের এজেন্ট আছে কিছু, যেগুলো বলে টলিউলিন এবং পিলালেটস এস্টার, এগুলো দিলে জিনিসটা আরও বেশি হয়, শক্ত হয়। তাই এগুলো দিয়ে জিনিসটা আরও শক্ত করা হলো। তারপরে 10% পানি যুক্ত করা হয়। পলিভিনাইল ক্লোরাইড এবং গ্লিসারিন যুক্ত করা হয়। বালুবায়ু মিশ্রণের জন্য আমরা 10 মিনিটের জন্য অপেক্ষা করি। তারপর আমরা এরকম ফেনন এবং স্টোরালকোনিয়াম, এগুলো এক ধরনের ডাই মিশ্রিত করা হয়। তখন মিশ্রণটি ফাইলাইসিস করা হয়। এরপর আমরা স্ট্যান্ডার্ড হিসাবে উত্তপ্ত, এএসটিএম স্ট্যান্ডার্ড হিসাবে আমরা এটাকে উত্তপ্ত করি, মানে হিট দিই। এখন আমরা দেখি যে আগে বলেছি অ্যাসিড হাইড্রোলাইসিস করা হয়েছে, এই যে অ্যাসিডের দেওয়াতে পুরো কণা হয়ে গেছে একদম, এই কণাগুলোকে পরে যেটা ন্যানো পার্টিকেল বলে। তারপরে আমরা এই যে এখানে হলো প্লাস্টিলাইজার, চ আর হলো জি, এটা হলো ফার্স্টলাইজ করাতে একদম পুরো আঠা হয়ে গেছে। তখন আঠা হয়ে যায়, তখন আমরা দেখছি। তারপরে এবার শুকনো, আমরা এটা কী করলাম, নমুনাগুলোকেও ওভেনে রাখলাম 10 মিনিট ঠান্ডা করার জন্য, তাপমাত্রা আবার দিলাম। এগুলার শুকনোর আগে কাঁচা বায়োপ্লাস্টিক সেলুলোজ বাম্পার, এটাকে আমরা ওই যে ইয়াতে রাখলাম, কী বলে, অ্যালুমিনিয়াম ফয়েলে রাখা হলো। তারপরে এটা হলো কাঁচা, যেটা আমরা বলি, আর একটা হলো একটু ড্রাই। শুকনো স্প্রে করার পরে কী অবস্থা,
ওটা স্প্রে হয় কিনা বা স্প্রেগুলো ওটাতে কোটিং হয় কিনা এটা দেখার জন্য। এই জন্য এটিকে শুকনো করার জন্য একটি অ্যালুমিনিয়াম ফয়েল আমরা রেখেছি। ন্যানোসেলুলোজ বায়োপ্লাস্টিকযুক্ত শুকনো করে রাখার জন্য তৈরি করা হয়েছিল। অবশেষে এটি 80 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 80 ডিগ্রি সেন্টিগ্রেডে চুলা শুকনো হয়েছিল। যেমন চুলা মানে যে ওভেন যেটা ল্যাবরেটরি ওভেনে রাখা হয়েছিল। সেলুলোজ বায়োপ্লাস্টিক ফিটনেসের জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আমরা করে তারপরে এটা ফিটনেস দেখলাম, এটা আজ আমরা তৈরি করেছি কতটুকু এটা আমাদের ফিট হবে, এটা এটা স্ট্যান্ডার্ড কতটুকু তা আমরা দেখেছি। তো পরীক্ষাগারে চাষ নির্মাণ, তারপরে আমরা পরীক্ষাগারে একটু হিট দিয়ে এটাকে বায়োপ্লাস্টিক নমুনাটি ম্যানুয়ালি আমরা এটা করেছি ভান্ডার ব্যবহার করে আমরা 24 থেকে 33 ঘন্টা ধরে এটাকে রাখার পরে গাড়ির বাম্পার আকারের জন্য ব্যবহার করেছি। অর্থাৎ প্রতি 5 ঘন্টা ড্রায়ার দিয়ে তারপর শুকানো হয়েছে। বায়ো বাম্পার একটি বক্র আকার তৈরি করা হয়েছে, একটা কার্ভের মতো একটা বাঁকা তৈরি করা হয়েছে একদিন। তাই এই জন্য এরপরে আমরা 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড এটা রাখা হয়েছে আরও শক্ত হওয়ার জন্য। মানে ফ্রিজারে রাখা হয়েছে। এটিকে ডিপ ফ্রিজার থেকে তারপর আমরা বের করে আবার শুকানো হয়েছে, তারপর তাপমাত্রা শক্ত হওয়ার জন্য। তারপর ফিটনেস পরীক্ষা, STM পরীক্ষা আমরা করেছি। তারপর পানির পরীক্ষা অর্থাৎ শোষণ পরীক্ষা, পানি কতটুকু শোষণ করে নমুনা পরীক্ষা আমরা করা হয়েছে। তারপর আমরা এটা চুলে আবার শুকানো হয়েছে, তারপর ঠান্ডা করার জন্য ডেসিকেটরে রাখা হয়েছে, সঙ্গে সঙ্গে আবার শীতল করা হয়েছে। তো এই একটা টেস্ট। তারপরে আমরা টেস্ট করেছি, নমুনাগুলো সরানো হয়েছে, তারপর কাপড় দিয়ে নমুনাগুলো শুকানো হয়েছে, পানিটা মুছে ফেলা হয়েছে। তারপরে এটা ডিস্ক ছিল 5 সেন্টিমিটার এবং 2 মিলিমিটার পুরো। পানি শোষণ গণনা করা হয়েছে, কতটুকু পানি শোষণ করছে। আমরা দেখছি এখানে 0, কোনো পানি শোষণ করা হয় নাই। তো তারপর আবার ফিটনেস পরীক্ষার জন্য আমরা আবার পানির ভিতরে পরীক্ষা করা হয়েছে, তাপমাত্রার জন্য একটি চুলায় শুকানো হয়েছে, তারপরে ঠান্ডা করার জন্য আবার ডেস্ক করে রাখা হয়েছে, সেম পদ্ধতি। তারপরে এটাকে আমরা আবার আগের মতো ক্যালকুলেশন করা হয়েছে। চিত্রপথে আমরা দেখি ন্যানোসেলুলোজ শোষণ পরীক্ষা, যে আমরা এখানে শোষণ পরীক্ষা করেছি। আর এখানে 20 nm যেটা ন্যানোমিটার, এটা ন্যানো সাইজকে আমরা এটা কী বলে টেস্ট করা হয়েছে, মানে ডিটারমিন করা হয়েছে। তো এই জন্য আমরা দেখছি যে এখানে যে এই চিত্রগুলো দ্বারা বোঝা যায় যে আমরা কীভাবে কাজটা করলাম, কতটুকু ফিটনেস হইল আমাদের কাজটা। চিত্র 6 যে ফিগার 6 আমরা দেখতে পাই যে এখানে কাজ নির্মাণ পরীক্ষা। এখানে আমরা একটা ফর্ম করার জন্য যেটা এটাকে বলে বাঁকা শেপ দেওয়ার জন্য আমরা একটা আগুনে পুড়িয়ে হিট দেওয়া হয়েছে প্রায় 18 ঘন্টা ধরে, এবং হিটিং তাপ যেটা দেওয়া হয়েছে, আবার একটু শুকানো হয়েছে, আবার হিট দেওয়া হয়েছে, আবার ঠান্ডা করা হয়েছে। ড্রায়ার দ্বারা আবার চাষকে 24 আওয়ার্স আবার শুকানো হয়েছে। কিছুক্ষণ পর ড্রায়ার দ্বারা আবার কন্টিনিউয়াস এটাকে শুকানো হয়েছে। তাই আমরা এখানে দেখি যে চিত্র 7 বার্নের পরীক্ষার চিত্র। এখানে যে বার্ন করা হয়েছে, আসলে এটা যে বার্ন করলে কি, যে বার্নের পরে যে এটা স্পার্ক একটা টেস্ট, গন্ধটা কেমন, তারপরে এটার এই যে স্পার্ক করে কিনা অন্যান্য প্লাস্টিকের মতো। তো এই জন্য এগুলো টেস্ট করতে হয়। যখন টেস্ট করা দেখা হয়েছে যে সিনথেটিক প্লাস্টিকের যেই গুণাগুণগুলো থাকে, আমরা যেটা তৈরি করছি এটা তো এই বাম্পার প্লাস্টিকে একই গুণাগুণ। জ্বলন্ত পরীক্ষার একটি গ্যাস বার্নার ব্যবহার করা হয়েছিল এবং গন্ধটিকে সিনথেটিক বাম্পারের সাথে তুলনা করা হয়েছিল। স্প্রে ল্যাব যেটা পরীক্ষা, যেটা ডাই দিয়া প্রয়োগের উপরে মোড় হিসাবে ব্যবহার করা হয়েছিল। এটি বায়োপ্লাস্টিক সেলুলোজের বাম্পারের সাথে সঠিকভাবে সংযুক্ত করা হয়েছিল। 1 ঘন্টা পরে শুকানো হয়েছিল। রাসায়নিক পরীক্ষা আমরা এখানে করেছি। কে মিনস এখানে পটাশিয়াম পরীক্ষা, CO মিনস কার্বনেট। তারপরে আমরা করেছি এখানে ক্লোরাইড পরীক্ষা, Cl মিনস ক্লোরাইড, আর না মিনস Na মিনস সোডিয়াম পরীক্ষা। আমরা এখানে এই রাসায়নিক পরীক্ষাগুলো করা হয়েছে, কারণ আমাদের যে ফিড স্টক আমরা ব্যবহার করেছি, যে স্যাম্পলটা, এতে এইসব মেটেরিয়ালগুলো থাকতে পারে। এই জন্য এটা কত পার্সেন্ট আছে, যদি খুব বেশি থাকে তাহলে এটা আমাদের স্ট্যান্ডার্ড হবে না। আর এটা আমাদের যদি ফর্ম বলে, এটা ইউরোপিয়ান নর্ম, তাদের একটা স্ট্যান্ডার্ড দিচ্ছে, ওই স্ট্যান্ডার্ডে থাকলে তাহলে আমাদের এটা বোঝা যাবে যে আমাদের গবেষণাটা স্ট্যান্ডার্ড ভালো হয়েছে। তাই এই পরীক্ষাগুলো আমরা এরকম যা ফল পেয়েছি, ইতিবাচক ফল পেয়েছি, অর্থাৎ পজিটিভ।
তারপর আমাদের এখানে ইউজুয়ালি যে ইয়া করার পরে প্লাস্টিক বাম্পার, আর একটা হলো বায়ো প্লাস্টিক, দুইটা প্লাস্টিক, এটা হলো অরিজিনাল প্লাস্টিক, এটা বায়ো প্লাস্টিক। তো এগুলোকে আবার স্ট্যাঙ্ক টেস্ট করা হয়, যেটা টেনসাইল টেস্ট বলে, সাধারণত এটা ইউনিভার্সাল টেস্ট মেশিন দিয়ে করা হয়। তো এগুলা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমরা এটা করেছি। এবং যখন আমরা ইয়া করি তাদের হেল্প নিয়ে করা হয়েছে, তাদের যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড তাদের ইয়ে বেশি থাকে, কী বলে, নলেজ বেশি ব্যাপারে, এটা তাদের সাথে কোলাবোরেশন করে এটা এটা করা হয়েছে। এই জায়গায় আমরা আগেই বলেছি যে কীভাবে আমরা করেছি, যে বায়োপ্লাস্টিকগুলো ইউনিভার্সাল টেস্ট মেশিনের দ্বারা করা হয়েছে। আকার এবং সাইজ পরীক্ষা, আকার এবং আকার পরীক্ষা হাতুড়ি দ্বারা 2 মিনিটের জন্য অভিনব পিটানো হয়েছে। তখন এটাকে শেপ বলে, শেপ অ্যান্ড সাইজ টেস্ট করা হয়েছে, কোনো পরিবর্তন আসছে কিনা দেখালো না, মানে এর কোনো পরিবর্তন নেই। তারপর বায়োপ্লাস্টিকের ভিতরে কোনো পরিবর্তন নেই। তারপরে স্ট্যাঙ্ক টেস্ট করা হয়েছে, হ্যাঁ, একটা স্ট্যাঙ্ক কতটুকু এটার শক্তি। তারপরে এটার বোর পরীক্ষা, যে এটার কোনো ইয়া হয় কিনা, ছিদ্র হয় কিনা। হাতুড়ি এবং পিন দিয়ে এটাকে একটা পিন দিয়ে পিটানো হয়েছে। যখন পিটানো হয়েছে, পিন বলতে একটা নর্মাল কী বলে, এরকম লোহার পাত দ্বারা যখন পিটানো হয়েছে, তখন দেখা যায় এটা হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে, তখন দেখা যায় এখানে কোনো ইয়া হয় নাই, বোর হয় নাই। তার মানে তারপরে বায়োপ্লাস্টিক এর উপরে আবার ওজন প্রায় 10 কেজি ওয়েট এরকম রাখা হয়েছে, এবং উপর থেকে 1 মিটার উচ্চতা থেকে এর উপরে ফেলা হয়েছে, কিন্তু দেখা যায় কোনো ফাটল সৃষ্টি হয় না। তার মানে এই সবগুলো পরীক্ষা যদি ফাটল সৃষ্টি হয়ে যায় বা ইয়ে হয়ে যায়, তাহলে এগুলি আমাদের স্ট্যান্ডার্ড থাকবে না, এই জন্য এগুলো টেস্ট করা হয়, আমাদের টেস্ট করা হয়েছে। এখন আমরা দেখি স্প্রে ল্যাব পরীক্ষার সাথে ন্যানোসোলজির বায়োপ্লাস্টিক বাম্পার, এটা হলো চাষ নির্মাণের আগে। এটা শুধু আমরা যে এটাতে করেছি, এখানে আমাদের শুধু আমরা এটা দেখছি, এখানে শুধু আমাদের আছে চাষ নির্মাণের আগে শুধু ডাই দিয়ে আমরা ড্রাই করেছি। তারপরে আমরা এখানে চাষ শুকানো এবং চাষের পরে আমরা করেছি যে শেপ দিয়েছি, যে কিছু বাঁকা করে আবার ড্রাই করে হিট দিয়ে আবার বাঁকা করা হয়েছে 24 আওয়ার্স হিট দিয়ে। যে আসলে আমরা যেটা করেছি বাঁকা হয় কিনা, যখন বাম্পার ইন্ডাস্ট্রিতে যখন এগুলো ইয়ে হবে, তখন আমাদের এগুলো, এখন তো আমরা ল্যাব স্কেলে করছি, ছোটো স্কেলে আমাদের ল্যাবরেটরিতে ম্যানুয়ালি করেছি। যখন ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়ালিভাবে এটা প্রস্তুত হবে, তখন এগুলা ইন্ডাস্ট্রিতে চলে যাবে। এখন ওখানে তারা সব কিছু টেস্ট করবে, যখন টেস্ট করে দেখবে যে আমাদের স্ট্যান্ডার্ড ঠিক আছে, তখন বলবে যে না, এটা আমাদের মানে গবেষণাটা অ্যাকুরেট। এই জন্য আমাদের যা যা মোটামুটি দরকার প্রিলিমিনারি, আমরা এগুলো সব টেস্ট করেছি। তো এই যে বাম্পার শেপ, একটা শেপ দিয়ে আমরা দেখছি না এটা বাম্পার শেপ হয়েছে। ফলাফলে আমার শোষণ পরীক্ষা, তারপরে আকার পরীক্ষা, তারপরে দৃঢ়তা পরীক্ষা, বোর পরীক্ষা, ক্র্যাক পরীক্ষা, তারপরে বার্নিং টেস্ট, এগুলি আমার সব স্প্রে কোটিং টেস্ট, রাসায়নিক পরীক্ষা মানে টেস্ট, তারপরে টেনসাইল টেস্ট, এগুলি সব আমরা করেছি ASTM স্ট্যান্ডার্ড বলে, এবং ইউরোপিয়ান নর্ম যেটা, ওই স্ট্যান্ডার্ডের মতো আমরা এগুলো করেছি। এখানে কিছু ছবি আমরা দেখতেছি আকার এবং দৃঢ়তার পরীক্ষার ছবি আমরা কীভাবে করছি, যে এরকম ফ্লাশ দিয়ে তারপরে ইয়ে দিয়ে আমরা এটা টেস্ট করছি, বোর্ড টেস্ট করা হয়েছে, এটা একটা ইমেজ এখানে দেখানো হয়েছে। এই জন্য আমরা উপসংহার এবং সুপারিশ আমরা এটাই বলতে চাই যে কলার ফাইবার আমরা এখানে ব্যবহার করেছি, কলার খোসা। তো যে ফাইবার বলতে সেলুলোজ ফাইবার, এটা অ্যাকচুয়ালি লিগনো সেলুলোজ। তো এগুলো লিগনো সেলুলোজ থেকে লিগনিনটাকে এরকম যখন আমরা এরকম ইয়ে করি, তখন এটা লিগনিনটা আলাদা হয়ে যায় এবং কলার ফাইবারটা থাকে। তো এটা করে কলার খোসা থেকেও হবে, কলার গাছ যেটা আমরা বলি ফাইবার, মূল গাছটা যেটা, এটা থেকেও হবে। তারপরে এরকম আমাদের পাতা যেটা, এটা থেকেও হবে। আসলে যেগুলো আমাদের প্রোটোকলটা হলো যে আমার ফাইবার যেগুলো সেলুলোজ বিয়ারিং প্লান্ট এবং শক্ত, যেমন নারিকেল গাছ, তাল গাছ, নারিকেল পাতা, তালের পাতা, এগুলো থেকেও হবে। এখন এগুলো কী করতে হবে, এগুলোকে আমাদের, এগুলো খুব শক্ত, ন্যাচারালি এগুলো শক্ত হয়। তো এগুলোকে আমাদের বায়োকেমিক্যাল প্রসেস বলে, এটা একটা বায়ো প্রসেস টেকনোলজি। এই টেকনোলজিতে আমরা যদি কাজে লাগাই, তাহলে আমাদের এগুলো পুরো পেস্ট হয়ে যায়, যত কঠিনই হোক না কেন এই জিনিসগুলো আমাদের তখন পেস্ট হয়ে যায়। এই পেস্ট যখন হয়ে যায়, তখনই আমরা বায়োকেমিক্যাল প্রসেসে বিভিন্নভাবে আমরা এই জিনিসটা তৈরি করতে পারি। এটা হলো আমাদের মূল একটা প্রোটোকল, যে আসল কীভাবে আমরা জিনিসটা করলাম। তো এখন দেখি উপসংহারে আসা, আমরা এটাই বলতে পারি যে কলার বর্জ্য সেলুলোজ সফলভাবে গাড়ির বাম্পার উৎপাদন করতে ব্যবহৃত হয়েছিল। এটা সুপারিশ করা যেতে পারে যে অন্যান্য গাছপালাগুলা যে আমাদের আছে বর্জ্য সেলুলোজ বিয়ারিং, যেগুলো সেলুলোজ বহন করে, যেমন খেজুরের বাকল, এরকম ভুট্টার পাতা, নারিকেলের ফাইবার ইত্যাদি, এগুলো সরিষার পাতা, হুইট পাতা, এগুলো আমরা এগুলো দিয়ে আমরা করতে পারি।
তো একজন বিজ্ঞানী হিসেবে আমরা এটাই এটা জিনিসটা উদ্বোধন করি যে ফ্রি স্টক যে ম্যাটেরিয়ালসটা ব্যবহার করা যেতে পারে, ব্যবহার হবে, এটা আমরা প্রমাণ করি এবং প্রোটোকল দিই যে এই থিওরি দিই, এই থিওরিতে করলে এই জিনিসটা হবে। বর্তমানে 17টা বিজ্ঞানী এবং এর উপরে কাজ করতেছে পুরো ওয়ার্ল্ডে, এবং এই কার্যকারিতার পরিমাণও করার জন্য এবং কতটুকু কষ্ট, প্রোডাকশন কস্ট কেমন তাও এরকম দেখা হইতেছে। তো এগুলি বিবেচনা করে তারপর বাণিজ্যিকভাবে এই জিনিসটা উৎপাদিত হবে। তাই আমরা একটু বলতে চাই যে আমরা যখন এই জিনিসটা পাবলিশ করি তখন আমাদের 32টা দেশ থেকে আমাদেরকে পুরো ওয়ার্ল্ডের বড় বড় মানে উন্নত দেশগুলো থেকে 32 কান্ট্রিজ থেকে আমাদেরকে ইনভাইটেশন করছে, কনগ্রেশন জানানো হয়েছে কীভাবে কাজটা করলাম। এবং যদিও পাবলিশ হয়েছে, পাবলিশ হওয়ার পরেও সবাই জানতে পেরেছে, কিন্তু তবুও শুধু পড়লে হয় না, শুধু পড়লে জিনিসটা পুরোপুরি আসে না। এই জন্য ওখানে গিয়ে প্রেজেন্টেশন করার জন্য ওই সব দেশগুলোতে গিয়ে আমাদেরকে ইনভাইটেশন করা হয়েছে। আমরা গেছি, আমরা ইউএইতে গেছি, প্রেজেন্টেশন করেছি। তারপর আমরা এরকম স্পেনে প্রেজেন্টেশন করেছি, আর কয়েকটা দেশে আমরা প্রেজেন্টেশন করেছি, আমাদের ইউরোপের একটা দেশে। তো এইভাবে আমরা প্রেজেন্টেশন, আমাদের কলিগ গেছে ওখানে প্রেজেন্টেশন করেছে। তো এইভাবে আমাদের পেপারটা পাবলিশ হয়েছে সায়েন্স ডাইরেক্ট, তারপর ইউরোপিয়ান জার্নাল অফ সায়েন্টিফিক রিসার্চ, এই দুই জায়গায়। এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট দেখে নিলে আপনারা আরও নতুন নতুন ইনফরমেশন পাবেন। আরেকটা হলো আমাদের এখানে যদি সাবস্ক্রাইব হয়ে থাকেন আপনারা, তাহলে আমাদের বায়োটেকনোলজি টিউটোরিয়াল এবং গবেষণা ল্যাবে থাকলে নতুন নতুন তথ্য আপনারা পেতে পারবেন। নতুন গবেষণা কী কী বায়োটেকনোলজির ফিল্ডে কী কী গবেষণা চলতেছে ওয়ার্ল্ডে, পুরো ওয়ার্ল্ডে কী কী নতুন নতুন গবেষণাগুলো এখানে আসবে এবং আপনারা জানতে পারবেন। তো আমাদের চ্যানেল শোনার জন্য, দেখার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।